জুলাই সনদ পিয়ার সহ ভিন্ন দাবিতে অনড় জামায়াত এনসিপি সহ কিছু দল। জনগণের দাবি বোঝার আহ্বান বিএনপির। সবশেষ কথা জনগণ কি চায়? জনগণ ভোট চায়। জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা আমাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মিয়ানমার প্রতিনিধির সাক্ষাৎ। তহবিল নিশ্চিতের আহ্বান ডক্টর ইউনূসের। দায়িত্ব নিয়ে সাদা পাথর এলাকা পরিদর্শন সিলেটের ডিসির। পর্যটন এলাকাটি সিসি ক্যামেরার নজরদারিতে আনার ঘোষণা। নিম্নচাপে সারা দেশে সোমবার পর্যন্ত বৃষ্টির আভাস। বাজারে সরবরাহ কমায় বাড়তি সবজির দাম। 150-তে ঠেকেছে ডিমের ডজন। এবং বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। সচেতন না হলে সামনের দিনে আরও ভীতির সংখ্যা বিশেষজ্ঞদের। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। সময়সীমা ঘোষণার পরও নির্বাচন নিয়ে শঙ্কা কাটছে না। বড় রাজনৈতিক দলগুলো স্ব ভিন্ন দাবিতে অনড়। এদিকে নির্বাচনের আগে সংস্কার ও বিচারকে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি করলেও তা নিয়ে প্রশ্ন রয়েছে। মোজাহিদ শুভর বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে। নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের ঘোষণা ও উপদেষ্টা পরিষদের নিয়মিত আশ্বাসের পরও শঙ্কা কাটছে না নির্বাচনকে ঘিরে। বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মৌলিক বিষয়ে একমত হতে না পারার সঙ্গে কিছুটা অস্বস্তির কারণ প্রধান উপদেষ্টার বক্তব্য। সম্প্রতি একটি বিদেশি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরনো সমস্যাগুলো ফিরে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পরও নির্বাচন যথাসময়েই হবে বলে বিশ্বাস করে বিএনপি। তবে জামাত ও এনসিপির সংস্কার ও বিচার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর না করার হুঁশিয়ারি ভাবাচ্ছে বিএনপিকে। এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গণপরিষদের গুরুত্ব বুঝলেও তাদের দলের নেতারা বুঝেন না। ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী গণপরিষদই একমাত্র সমাধান বলে মনে করেন তিনি। উনি বলেছিলেন যে পরবর্তী নির্বাচন হবে একই সাথে গণপরিষদ এবং পার্লামেন্ট। অবশ্যই আমাদেরকে গণপরিষদে যেতে হবে এবং এটা গণভোটে রেফারেন্ডাম নিয়ে মানুষের মতামত নিয়ে এইটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আদালত তো নয়, ভবিষ্যতে কোনো পার্লামেন্টে এটা বাতিল করার ক্ষমতা রাখবে না। জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ আখ্যা দিয়ে জুলাই সনদের আইনগত ভিত্তি অন্তর্বর্তী সরকারকেই দিয়ে যাবার জোর দাবি জানান। বিএনপি একমত না হলে গণভোটের মাধ্যমেই ফয়সালা করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়াও জুলাই সনদ ইস্যুতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে ফের বসতে আগ্রহী জামায়াতে ইসলামী। একটা ইলেকশন হবে, যে ইলেকশনে আরেকটি ফ্যাসিবাদকে এনে দিবে এবং সেই ফ্যাসিবাদ 2 বছর পরে তারা আইনগত ভিত্তি দিবে, এই ধরনের কোনো বক্তব্যের সাথে দেশের জনগণ একমত নয়। পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা, বিশেষ করে বিচার এবং সংস্কার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করতে আমাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বড় দল হিসেবে বিএনপি অন্যদের দাবি না মানলে কারো কিছু করার নেই। জামায়াতের গণভোটের দাবিকে আমলে নিচ্ছে না জানিয়ে জনগণ কি চায় সেটি এনসিপিকে বোঝার আহ্বান জানান তিনি। সবশেষ কথা জনগণ কি চায়? জনগণ ভোট চায়। এই বিষয়ে তাদের রাখতে হবে। এখনো যদি আমরা সব করে যাই আর আমরা যদি মেজরিটি হই, আপনি মানিয়ে তা কি করতে পারবে? আমি তোরে দেখতে পাই না, নাক কাটে যাত্রা ভঙ্গ করবো, সেটা আর একটা সংকট। তারা ওইটাই চেষ্টা করছে আর কি। কিন্তু এই দেশে নির্বাচন দরকার। এই দেশে তারা যে ভয় পাচ্ছে আওয়ামী লীগকে, তারা নিজেরাই আওয়ামী লীগকে
আমন্ত্রণও জানায় নিয়ে আসতেছে। আমি বিশ্বাস করতে চাই ডক্টর ইউনূসের মতো স্ট্যাচারের মানুষ কথার বরখলাপ করে এই ক্ষমতার জন্য, তাহলে তো উনি আন্তর্জাতিকভাবে মানুষের কাছে দীক্ষিত হবেন। গণপরিষদ বা গণভোটের প্রতি বিশেষ কোনো আগ্রহ না দেখালেও অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে সংস্কার ও বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই বাস্তবতায় সমঝোতার পথ কি হবে তা নিয়ে দ্বিধায় রয়েছে সবকটি পক্ষ, যা এখনও নির্বাচনের অনিশ্চয়তার ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষকরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য ও শিক্ষায় প্রভাব পড়েছে। সংকট সমাধানে তহবিল নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি। বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন টম অ্যান্ড্রুজ। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় ও সমর্থন দেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ বিশ্ব। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত সম্মেলনে সমাধানের পথ মিলবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের যত বড় কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের যেই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। এছাড়া সাদা পাথর পর্যটন স্পটকে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে আনা হবে বলেও জানান তিনি। শুক্রবার সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পরিদর্শন শেষে একথা বলেন জনপ্রশাসন সচিব। এ সময় সঙ্গে ছিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক সরোয়ার আলম। পাথর প্রতিস্থাপনের বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি না হলেও কিছুটা যাতে ফিরিয়ে আনা যায় সে চেষ্টা অব্যাহত রাখা হবে। এদিকে সিলেটের সকল পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলম। বাংলাদেশের প্রকৃতি এক সময় ছিল পাহাড়ের সবুজ, সাগরের নীল আর বনের গভীরতায় ভরপুর সৌন্দর্যের প্রতীক। কিন্তু লুটপাট আর অব্যবস্থাপনায় সেই সৌন্দর্য দ্রুত নিঃশেষ হচ্ছে। ভোলাগঞ্জের সাদা পাথর পরিণত হয়েছে মরুভূমিতে। দূষণে হাঁপাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, আর শালবনে জ্বলছে আগুন। হুমকির মুখে শুধু প্রকৃতি নয়, পর্যটনের ভবিষ্যৎও। বাকিটা জানাচ্ছেন জুবায়ের প্রধান। স্বপ্নময় পাহাড়, নীল সমুদ্র আর সবুজ বনভূমি, এগুলোই বাংলাদেশের প্রকৃতি ও পর্যটনের মূল আকর্ষণ। এই সৌন্দর্যের উপরেই এখন নেমে এসেছে মানুষের নগ্ন হস্তক্ষেপ। সাদা পাথরের ভোলাগঞ্জ মরুভূমির মতোই নিস্তব্ধ। কক্সবাজারের সমুদ্র সৈকত হাঁপাচ্ছে দূষণে, আর শালবন উজাড় করে জ্বলছে দখলের অগ্নিশিখা। লোভ আর অব্যবস্থাপনায় নিঃশেষ হচ্ছে প্রকৃতি, হুমকির মুখে পর্যটনের ভবিষ্যৎও। আমাদের প্রাণ, প্রকৃতি, আমাদের পর্যটন, আমাদের মানুষের জীবন জীবিকা, সেখানে আমরা মানুষের গল্প যেমন দেখতে চাই, একটি নদী পাথরের গল্পও দেখতে চাই। দিনের পর দিন পাহাড় কেটে নদী খুঁড়ে লুটে নেওয়া হয়েছে পাথরের ভাণ্ডার। এই অপরিকল্পিত খনন কেবল প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে না, ঝুঁকিতে ফেলছে নদী, পাহাড় আর জীববৈচিত্র্যের পুরো বাস্তুতন্ত্র। এখন সাদা পাথর আস্তে আস্তে নাম হয়ে যাবে কালো পাথর। তাছাড়া আসলে আমরাই চোর, আমাদের সামনে থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। কেউর কথা মানতেছে না। এখন প্রশাসনে যদি এটার উপরে গুরুত্বপূর্ণ সহকারে দেখে, তাহলে এই সাদা পাথর ঐতিহ্যটা বালা থাকবা না, নষ্ট হয়ে যাব। শুধু ভোলাগঞ্জ নয়, মানুষের আগ্রাসী আচরণ থেকে রক্ষা পায়নি কক্সবাজার সমুদ্র সৈকত। কিছুদিন আগেও শহরের ময়লা পানি সরাসরি সমুদ্রে ফেলতে তৈরি করা হয়েছিল কৃত্রিম খাল। বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত এখন দূষণের চাপে হাঁপাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন, স্বাস্থ্য, সাথে জেলে ও ব্যবসায়ীরাও। কিন্তু প্রকৃতি ও পর্যটনের সবচেয়ে ভয়াবহ আঘাত এসেছে শালবনে। অভিযোগ, দখল আর অবৈধ ব্যবসার স্বার্থে মানুষই লাগায় এই আগুন।
বনে মানুষের অত্যাচার শুধু অগ্নিকাণ্ডেই থেমে নেই, অবৈধভাবে গাছ কেটে নেওয়ার মতো অভিযোগ পুরনো হলেও এখনও বহাল। প্রকৃতির এমন ক্ষয় কেবল সৌন্দর্যই নষ্ট করছে না, হুমকিতে ফেলছে মানুষের জীবিকা, নিরাপত্তা, এমনকি প্রাণও। তাই পর্যটন ও প্রকৃতির প্রতি রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ পরিবেশবিদদের। রাষ্ট্রকে আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, সাহসী হতে হবে, এবং অবশ্যই রাষ্ট্রকে তার যে আইন, তার যে বিচার ব্যবস্থা, তার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, শুধু মানুষ নয়, প্রাণ, প্রকৃতি, পরিবেশ সকলের জন্য। স্কোপ বন্ধ করে দিতে হবে যে এই বন প্রটেক্টেড বন বা এই নদী প্রটেক্টেড, নদী টাচ করা যাবে না। টাচ করতে গেলে সংসদ থেকে আইন চেঞ্জ করতে হবে। তাহলে আপনি যে জিনিসটা যে বললাম যে সরকার এই জায়গাতে যেতে চাচ্ছে না, কারণ আমলাদের বা সরকারের বা এই যে অলিগার্গের একটা শ্রেণী, এটা হলে তাদের সকল ইমিডিয়েট মানি মেকিংটা তাদের বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে সাদা পাথরের খনি, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আর সবুজ বন শুধু প্রকৃতিরই নয়, এগুলো পর্যটনেরও প্রাণ। কিন্তু অনিয়ন্ত্রিত দূষণ, শোষণ আর অগ্নিকাণ্ডের ফলে হারিয়ে যাচ্ছে এসব সম্পদ। প্রকৃতি ও পর্যটন এভাবে হারিয়ে যাওয়ার ফলে ক্ষতি শুধু দেশের অর্থনীতিরই হচ্ছে না, সেই সাথে হারিয়ে যাচ্ছে দেশের পরিচিতিও। তাই এখনই প্রয়োজন কঠোর আইন প্রয়োগ এবং টেকসই ব্যবস্থাপনা। প্রকৃতি ও পর্যটনের প্রতি গুরুত্ব না দিলে একদিন রাষ্ট্রই হয়ে উঠবে বসবাসের অযোগ্য, সেই সাথে বিলীন হবে পর্যটনের অপার সম্ভাবনা। জুবায়ের প্রধান, এখন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। উপকূলীয় এলাকায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সহ পার্শ্ববর্তী এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি সঙ্গে বিরাজ করছে গুমট আবহাওয়া। সাগর উত্তাল হয়ে ওঠায় পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে ফিরেছে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার। নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়া আরও কয়েকদিন বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। টানা বৃষ্টির প্রভাবে সরবরাহ কমে গিয়ে রাজধানীর বাজারে চড়া সবজির দাম। কোন সবজি মিলছে না ৭০ টাকার নিচে। ডিম ও মুরগির দামও ছাড়াচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা। টানা বৃষ্টি ও সরবরাহ সংকটকেই কারণ দেখাচ্ছেন বিক্রেতারা। বিস্তারিত প্রতিবেদনে। এই রোদ, এই বৃষ্টি, টানা কয়েকদিন ঢাকার এই পরিস্থিতি। বৃষ্টি হলেই ক্রেতাদের নাগাল ছাড়াচ্ছে কাঁচা সবজির দর। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেল কাঁচা পেঁপে ছাড়া ৭০ টাকার নিচে নেই কোনো সবজি। পটল ৮০ থেকে ১০০ টাকা, টমেটো ১৫০ থেকে ১৮০ টাকা, করল্লা ১০০ থেকে ১২০ এবং চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা। শসা, ঝিঙা আর ধুন্দল বিক্রি হচ্ছে ১০০ টাকায়। চালকুমড়া ৭০, লাউ ১০০, বেগুন মানভেদে ১০০ থেকে ১৮০ টাকা আর আলু প্রতি কেজি ২৫ থেকে ৩৫ টাকা। এক হালি লেবুর দর আকার ভেদে ৩০ থেকে ৬০ টাকা। দামের এই ঊর্ধ্বগতিতে ক্ষিপ্ত ক্রেতারা। অবশ্যই উদ্যোগতে আমাদের জন্য মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবার যারা আছে কেনাকাটা, আমরা শহরে যারা বসবাস করি সীমিত আয়ের ভিতরে এমনভাবে কেনাকাটা দ্রুত মানে উদ্যোগতির জন্য কেনাকাটা খুবই কষ্টসাধ্য। মানে ক্রেতা হিসাবে আসলে আমরা বোকা হয়ে যাই। হ্যাঁ, যারা বিক্রেতা তাদের যে যুক্তিগুলো মাঝে মাঝে আসলে তর্ক করতে ইচ্ছা করে না, ফলে যেটা হয়তো আমি ১ কেজি কিনতে এসেছি সেটা হয়তো ২৫০ বা আধা কেজি কিনে চলে যাচ্ছি। কপালে চিন্তার ভাঁজ কাঁচা মরিচের দোকানেও। পেঁয়াজের ঝাঁজ আর মরিচের ঝাল দুটোই চড়া। কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ থেকে ৩২০ টাকা। কয়েকদিন আগেও যার দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। বৃষ্টির জন্য সরবরাহে ঘাটতি বলছেন বিক্রেতারা। ১ কেজি কাঁচামরিচের দাম আজকে দেখা গেছে কেউ চাই ২০০, কেউ চাই ১৬০। মালের দাম বাজারে উৎপাদন কম,
ফসল উৎপাদন কম, বাজারে আসে মাল কম, দাম বেশি, তবে দাম আগের চেয়ে একটু কমছে। স্বস্তি নেই আমিষের বাজারেও। ব্রয়লার 170 ও লাল মুরগি বিক্রি হচ্ছে কেজিতে 300 টাকায়। বৃষ্টির দোহাই দিলেন বিক্রেতারা। উত্তাপ ছড়াচ্ছে ডিমের বাজারেও। হালি বিক্রি হচ্ছে 47 টাকায়। সবজির চড়া দামে ক্রেতারা আমিষ কেনা কমিয়েছেন বলছেন বিক্রেতারা। বৃষ্টিকে নেহাত অজুহাত বলছেন ক্রেতারা, দাবি জানাচ্ছেন বাজার তদারকির। মেহরাব সুমন, এখন, ঢাকা। বৃষ্টির কারণে দেশের বেশিরভাগ বাজারে তৈরি হয়েছে সরবরাহ ঘাটতি। এতে সবজির দাম বেড়েছে কেজিতে 13 থেকে 30 টাকা পর্যন্ত। চট্টগ্রামের বাজারে 10 দিনের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত। এছাড়া বেগুন, করলা সহ বেশ কিছু সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিতে 100 টাকার বেশি। এদিকে গেল 15 দিন ধরে বাড়তি ডিমের দামও। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়। একই পরিস্থিতি ঝালকাঠির বাজারেও। এদিকে ধানের ভরা মৌসুমে বাড়তি নওগাঁর চালের বাজারও। 2 মাস ধরে কেজিতে 15 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। বর্তমানে কাটারি ভোগ 75 থেকে 80 টাকা, জিরা শাইল 75 থেকে 78 টাকা এবং স্বর্ণা চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকায়। চাল আমদানির পরেও বাজারে প্রভাব না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে বরিশালে মাছের বাজারে ক্রেতার সমাগম বাড়লেও নেই মাছের পর্যাপ্ত সরবরাহ। এতে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2450 থেকে 2500 টাকায়। যাতে ইলিশ না কিনে ফিরতে হয়েছে বেশিরভাগ ক্রেতার। সরকার ইন্ডিভিজুয়ালি কোনো মার্কেট এসে দেখে না যে আমার এই দাম বাড়তি কম এসে। আমরা তো বক্তব্য কি প্রত্যেকটা জিনিস নিচ্ছি। বরবটি শুধু এইটা সামান্য একটা, যেটা আমি এটা এই যে এত বৈষম্য কেন, 1 সপ্তাহ আগে কিন্তু 60 টাকা করে কিনেছিলাম আমি, কিন্তু হঠাৎ কেন বেড়ে গেল এটা তো আসলে বুঝলাম না। চিত্তরলা 70 টাকা 60 টাকা ছিল, এখন 100 টাকা 120 টাকা হয়েছে। আর বাঁধাকপি 70 টাকা 50 টাকা ছিল, এখন 100 টাকা হয়েছে, 90 টাকা ফেঁকে দিলে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শাহাদাত অভ্রের সাথে। অভ্র, ডাকসু নির্বাচনের প্রাথমিক তালিকা প্রকাশের পর সেখানকার শিক্ষার্থীদের অভিব্যক্তি কেমন এবং সবশেষ অন্য কোনো তথ্য আছে কিনা জানাবেন। সাহাব, মূলত হচ্ছে আজকে যেহেতু ছুটির দিন, শুক্রবার, সেহেতু কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই পুরো জায়গাটি আছে এখন কিন্তু হচ্ছে সাধারণ শিক্ষার্থীর সংখ্যা কম থাকলেও যারা কিনা হচ্ছে প্রার্থী আছে, যারা নানা হল থেকে সদস্য পদে দাঁড়িয়েছে কিংবা হচ্ছে এই ডাকসু নির্বাচনে দাঁড়িয়েছে, তাদের কিন্তু হচ্ছে একটি বলা চলে হচ্ছে পদচারণ আমরা লক্ষ্য করেছি। এবং ডাকসুর সামনেও কিন্তু আমরা গিয়ে লক্ষ্য করেছি তারা কিন্তু তাদের জায়গা থেকে কুশল বিনিময় থেকে শুরু করে নানা ধরনের আলাপচারিতা তারা চালাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু অনেকেই বলছিলেন যে আজকের দিনকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে, যেহেতু আজকে শুক্রবার, নামাজের পরে কিন্তু একটি বিশেষ করে কিন্তু নামাজের পর কিন্তু কুশল বিনিময়ের কথা জানিয়েছে এবং তারা বিভিন্ন হলে হলে গিয়ে কিন্তু কুশল বিনিময় করছে প্রার্থীরা। সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে একটু আগে আমরা চিফ রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বলেছেন যে এটা যেহেতু সামাজিক একটি অবস্থান, সেহেতু কিন্তু হচ্ছে এই ধরনের বিষয়কে প্রচার প্রচারণার আওতায় মধ্যে রাখছে না তারা। কারণ গতকালকে কিন্তু একটি বিজ্ঞপ্তির মধ্যে জানানো হয়েছে যে আগামী হচ্ছে 25 তারিখ পর্যন্ত কিন্তু কোনো ধরনের প্রচার প্রচারণা করতে পারবে না কোনো প্রার্থী। সেই জায়গা থেকে কেউ যদি হচ্ছে এখন সামাজিক কোনো জায়গায় গিয়ে কথা বলে, সেটিকে প্রচার প্রচারণার আওতায় রাখা হবে না বলে জানিয়েছেন। এছাড়াও যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকালকে রাতে কিন্তু হচ্ছে প্রার্থীদের যারা কিনা যোগ্য প্রার্থী এবং বৈধ প্রার্থী, তাদের কিন্তু হচ্ছে একটি তালিকা দিয়েছিল। সেই তালিকাটি হচ্ছে 462 জন। সেই তালিকার মধ্যে কিন্তু অনেকেই বাদ পড়েছে, বিশেষ করে 509 জন যে ফর্ম তুলেছিল সেখান থেকে কিন্তু হচ্ছে এই যে 48 জনের মতো যারা বাদ পড়েছে বা হচ্ছে তার বেশি বাদ পড়েছে, সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে বলাই চলে যে তারা কিন্তু আজকে সকাল সকাল চলে এসেছে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসে। এখানে এসে কিন্তু তারা কথা বলেছেন এবং পরবর্তীতে তারা কিন্তু এই চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকেই একটি ফর্ম নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করেছে যে পূর্ণ বিবেচনা করা হয় যেন কোনোভাবেই তাদের যে অধিকার, সেই অধিকার থেকে কোনো বৈধ ব্যক্তি যেন
কোনোভাবেই এই নির্বাচন থেকে বাদ না পড়ে সেই জন্য কিন্তু হচ্ছে তারা এই ফর্ম নিয়েছে এবং ফর্ম গ্রহণ করে কিন্তু হচ্ছে লিখে জমা দিয়েছে। নানা জায়গায় কিন্তু ত্রুটিপূর্ণ ছিল বলেও জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। তিনি কিন্তু জানিয়েছেন যে বিভিন্ন ফর্ম নাম্বার এবং বিশেষ করে 7টি বিষয়ের কথা তারা উল্লেখ করেছে। 7টি বিষয়ের দিক তারা হচ্ছে খেয়াল রেখেই মূলত এই যে তাদের কোন ব্যক্তি যোগ্য, কোন ব্যক্তি হচ্ছে বৈধ আর কোন ব্যক্তি অবৈধ এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সেটি কিন্তু হচ্ছে তারা নির্ণয় করেছেন। সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে এই 7 বিষয়ের উপরে ভিত্তি করেই অনেকেই বাদ পড়েছে। সেই বাদ পড়েছে যারা, তারা কিন্তু আবার আপিল করতে পারবে। পুনরায় কিন্তু সেটি বিবেচনা করে আগামী 2 দিন মানে 24 তারিখে কিন্তু নতুন করে ফল ঘোষণা করা হবে কারা যোগ্য প্রার্থী হিসেবে বা কারা বৈধ প্রার্থী হিসেবে এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই ছিল আমার কাছে এই ডাকসু নির্বাচন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সাহাব। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচন ও শিক্ষার্থীদের অভিব্যক্তি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন শাহাদাত অভ্র। জিয়াউর রহমানের প্রোক্লেমেশন অনুসরণ করে ঐক্যমত্যের ভিত্তিতে বিএনপিকে নির্বাচন এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লার ফানটাউন সম্মেলন কক্ষে এক সমাবেশ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এছাড়াও সংস্কার কমিটির সদস্য হয়ে পূর্ণাঙ্গ সংস্কার না চেয়ে একটি গোষ্ঠী দ্রুত নির্বাচন চায় বলে মন্তব্য করেন তিনি। আমরা শহীদ জিয়ার সেই দলকে অনুরোধ করব তারা যেন শহীদ জিয়ার যেভাবে সেখানে ভোট করেছিলেন, প্রোক্লেমেশন করেছিলেন, সেটাকে ফলো করে এইবারের যে সমস্ত সংস্কারে আমরা একমত হয়েছে, ইনক্লুডিং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী দল, অন্যান্য দল, সেটাকে ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা পজিটিভ ভূমিকা নেবে। আমরা বলেছি এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে এবং এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হলে সংস্কারের একটি আইনগত ভিত্তি দিতে হবে এবং সেরকম আইনগত ভিত্তি দেওয়া সম্ভব। কোন একটি বিশেষ দল বা গোষ্ঠী সংস্কারের সাথে সম্পৃক্ত থেকেও নির্বাচনের পূর্বে এখনই আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রাইভেট কার চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার রাত 11টার দিকে মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্প গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আওলাদ হোসেন, হাবিল ও কাইয়ুম। শ্রীনগর থেকে কাজ শেষে 4 বন্ধু একসাথে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় শ্রীনগর থেকে নিমতলায় যাওয়ার পথে বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে পড়ে যায় মোটরসাইকেলটি। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন আওলাদ হোসেন ও হাবিল। আর স্থানীয়রা কাইয়ুম ও ইমনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। আর ইমনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এর আগে গতকাল সকালেও এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির প্রাইভেট কার উল্টে নিহত হয় 3 জন। খুলনার জেলখানা খেয়াঘাট এলাকায় ট্রলার দুর্ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন। রাতে 2 জনকে জীবিত উদ্ধার করেন স্থানীয়রা। নিখোঁজের খোঁজে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। বৃহস্পতিবার রাত 11টার দিকে মাঝ নদীতে ফেরির সঙ্গে ধাক্কা লেগে তারা নদীতে পড়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে তাদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। স্থানীয়রা জানান, ভৈরব নদীর জেলখানা ঘাট থেকে ট্রলারটি ছেড়ে মাঝ নদীতে গেলে ফেরির সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রলারে থাকা 3 যাত্রী নদীতে পড়ে যায়। বৃষ্টি বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হারও। ইতোমধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন শতাধিক। বিশেষজ্ঞদের আশঙ্কা, সামনের দিনগুলো হতে পারে আরও ভীতির। একই সাথে জলবায়ু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে মশক নিধনে কার্যকর উদ্যোগ নেবার আহ্বান তাদের। রকিবুল রাহাতের প্রতিবেদন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা সংকটের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন, খরা, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির মতো প্রাকৃতিক দুর্যোগের হানায় পড়ছে দেশ, যার প্রভাবে স্বাস্থ্য ঝুঁকিসহ বাড়ছে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব। সবচেয়ে ভয়াবহ এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর। এই রোগে কম বেশি সারা বছরই ঘটছে প্রাণহানি। সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম ধরা হলেও বর্তমানে বছর জুড়ে আক্রান্ত হচ্ছে মানুষ। আগে শুধু রাজধানী ঢাকা কেন্দ্রিক হলেও বর্তমানে দেশের সব জেলাতে ছড়িয়ে পড়েছে এডিস মশা। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গুর এমন লাগামহীন সংক্রমণের পেছনে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের দায় রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই এডিস মশাবাহিত রোগ এবং বাহকবাহিত রোগ বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব বাংলাদেশে, কারণ নিচু অঞ্চল বা ভাটি অঞ্চলের দেশ হওয়ার কারণে এই অঞ্চলে এর প্রভাবটা সবচেয়ে বেশি। এবছরও ডেঙ্গু আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। আগস্টের প্রথম 12 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 4000-এর বেশি রোগী। মৃত্যু হয়েছে 20 জনের। তবে কীটতত্ত্ববিদদের দাবি, ডেঙ্গুর পাশাপাশি মশাবাহিত আরেক রোগ চিকুনগুনিয়াও বাড়ছে। একজন রোগী যখন জ্বর নিয়ে যায় তখন তাকে ডেঙ্গু পরীক্ষা করা হয়, কিন্তু চিকুনগুনিয়া কিন্তু পরীক্ষা খুব বেশি করা হয় না, কারণ সব হাসপাতালগুলোতে চিকুনগুনিয়ার টেস্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে কিট তাদের কাছে নেই। কিছু কিছু ল্যাবে সেটি আছে, পিসিআর করে চিকুনগুনিয়াটি শনাক্ত করা হয়, কিন্তু চিকুনগুনিয়ার কিটও ডেঙ্গুর পাশাপাশি সহজলভ্য হওয়া দরকার, যেন স্বল্প খরচে সরকারি হাসপাতালগুলোতে মানুষ চিকুনগুনিয়া আইডেন্টিফাই করতে পারে। অন্যান্য বছরের তুলনায় এবছর জ্বরে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। যারা জ্বর নিয়ে হাসপাতালে আসছেন তাদের ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া বা অন্যান্য ফ্লুর পরীক্ষা নিরীক্ষা করার কথা জানাচ্ছেন চিকিৎসকরা। প্রথমে আমরা শর্ট আউট করে ফেলছি যে ডেঙ্গু কিনা, এবং NaOC টেস্ট আমার নিচেই সিস্টার 5 মিনিটের মধ্যে একটা র্যাপিড কিট টেস্ট করতে পারছি। তো চিকুনগুনিয়াটা তো এইভাবে হচ্ছে না, আর চিকুনগুনিয়ার কারণে তো রুগীরা আমরা এত কমপ্লিকেশন ফেস করছি না, এই জন্য আমাদের চিকুনগুনিয়াটা আলাদা করে পরীক্ষা করছি না। চিকুনগুনিয়ার টেস্টটা শুধু ICDDRB-তে হচ্ছে, আর আমাদের IDCR-এ এগুলি একটু সময়েরও প্রয়োজন। যেহেতু এবার বর্ষা মৌসুমে বৃষ্টির পরিমাণ বেশি, তাই নগরবাসীকে অতিরিক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একই সাথে শিশুদের জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবার আহ্বান স্বাস্থ্য সংশ্লিষ্টদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। গাজীপুরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মাটিকাটা এলাকায় রাস্তার পাশে বনের ভিতর ধর্ষণের চেষ্টার সময় চিৎকার করলে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। ঘটনার পর জানাজানি হলে উত্তেজিত জনতা অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে চিকিৎসার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 5.5 কোটির বেশি মার্কিন ভিসাধারীর রেকর্ড পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান, ইসরায়েল বিদেশ কিংবা আইন লঙ্ঘনের যে কোনো তথ্য পেলেই ভিসাধারীর বিতাড়িত করা হবে। এ লক্ষ্যে খতিয়ে দেখা হবে সামাজিক যোগাযোগ মাধ্যম। এদিকে অপরাধ কমিয়ে আনতে রাজধানী ওয়াশিংটন ডিসির মতো বাকি অঞ্চলগুলোয় ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নাফিয়া আরমান মাননের প্রতিবেদন। অপরচুনিটি হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্র, তবে মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর পাল্টেছে পরিস্থিতি। কঠোর বিধিনিষেধের কারণে প্রতিনিয়তই হেনস্থার শিকার হচ্ছেন অবৈধ ও বৈধ অভিবাসীরা। জোরপূর্বক বিতাড়িতের তথ্যও মিলেছে। এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছেন মার্কিন ভিসাধারীরা। 5.5 কোটির বেশি মার্কিন ভিসাধারীর রেকর্ড পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা এপির প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আইন লঙ্ঘনের তথ্য পাওয়া গেলে ভিসাধারী ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে বলেও নিশ্চিত করা হয়। আইন লঙ্ঘনের মধ্যে রয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়া, অপরাধ চক্র কিংবা সন্ত্রাসবাদের সঙ্গে জড়ানো, জনসাধারণের জন্য হুমকিতে পরিণত হওয়া ও সন্ত্রাসী সংগঠনকে সমর্থন প্রদান। রেকর্ড পর্যালোচনার ক্ষেত্রে ভিসাধারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম খতিয়ে দেখা হবে, যাতে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েল বিরোধী ব্যক্তিদের ভিসা বাতিল অগ্রাধিকার দেয়া হবে।
এর আগে বৃহস্পতিবার বাণিজ্যিক ট্রাক চালকদের ভিসা দেয়া স্থগিতের ঘোষণা দেন মার্কো রুবিও। বিদেশিদের জন্য মার্কিন ট্রাক চালকদের জীবিকা নষ্ট হচ্ছে বলে এক্স হ্যান্ডেলে দাবি করেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, চলতি বছর 4 লাখ নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে পারে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যেই বাতিল করা হয়েছে 6,000 শিক্ষার্থীর ভিসা। এদিকে ওয়াশিংটন ডিসিতে অপরাধের বিরুদ্ধে ক্র্যাকডাউনকে সফল বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইউএস পার্ক পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন শেষে মার্কিন প্রেসিডেন্ট জানান, ন্যাশনাল গার্ড সদস্যদের জন্য ওয়াশিংটন ডিসি এখন সুরক্ষিত। রাজধানীর মতো বাকি অঞ্চলগুলোয় একই পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। We're not playing games. We're going to make it safe. And we're going to then go on to other places. But we're going to stay here for a while. We want to make this absolutely perfect. It's our capital. পাবলিক সেফটি ইমার্জেন্সি জারির মাধ্যমে ন্যাশনাল গার্ড ও ফেডারেল এজেন্ট মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ওয়াশিংটন ডিসির বাসিন্দারা। স্থানীয় সময়ে বৃহস্পতিবার রাতে রাজধানীর বেশ কিছু সড়ক অবরোধ করেন কয়েকশো বিক্ষোভকারী। এ সময় ট্রাম্পের পদত্যাগের দাবিও জানানো হয়। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চীন ও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে ভারত। চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের রেশ কাটতে না কাটতেই মস্কোতে পাড়ি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর জেরে নয়াদিল্লির সঙ্গে জ্বালানি প্রকল্প সম্প্রসারণে আগ্রহ দেখাচ্ছে মস্কো। এছাড়াও চীনের সঙ্গে বৈরিতা কমাতে সীমান্ত দ্বন্দ্ব নিষ্পত্তির ব্যাপারে আগ্রহী মোদীর প্রশাসন। বিপরীতে ভারতের উপর চাপিয়ে দেওয়া ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করেছেন দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চির ধরে পাকিস্তানের সাথে সাম্প্রতিক সংঘাতের পর, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্পকে কৃতিত্ব দিতে রাজি ছিল না বিজেপি সরকার। আর দ্বিতীয় ধাক্কাটি লাগে ট্রাম্পের শুল্ক নীতির কারণে। রাশিয়া থেকে তেল কেনার দায়ে নয়াদিল্লির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। কূটনীতির এই খেলায় টিকে থাকতে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে ভারত। সামনে এসেছে চীন ও রাশিয়া ফ্যাক্টর। সীমান্ত সংকট সমাধানে চলতি সপ্তাহে ভারত সফর করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ভারত চীন সম্পর্কের শীতলতা কাটিয়ে এগিয়ে যাওয়ার বার্তা এসেছে নয়াদিল্লির পক্ষ থেকে। সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায়, গালওয়ানের সংঘাতের 5 বছর পর শত্রুতা ভুলে ভারত ও চীনের কাছাকাছি আসার প্রধান তাগিদ যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি। এমনকি ভারতের উপর চাপিয়ে দেয়া ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে সমালোচনা করেছেন দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। bargaining chip to demand exorbitant prices from various countries. The United States has imposed tariffs of up to 50% on India and even threatened for more. China fully opposes it. এছাড়া চলতি মাসের শেষে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। 280 কোটি মানুষের প্রতিনিধিত্বকারী এই দুই দেশ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এক হলে পাল্টে যেতে পারে ভূ রাজনীতির বর্তমান ভরকেন্দ্র, বলছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর শেষ হতে না হতেই রাশিয়ায় পাড়ি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 3 দিনের এই সফরে আলোচনা হবে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়ে। রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতীয় পণ্যে 2 দফায় মোট 50% আমদানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। শর্ত দেন মস্কো থেকে আর তেল কিনতে পারবে না নয়াদিল্লি। কিন্তু মোদী সরকার কোনো উচ্চবাচ্য না করায় ভারতীয় প্রতিনিধি দলের ওয়াশিংটন সফরের কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। এই পুরো বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে মস্কো। সবশেষ নয়াদিল্লির সঙ্গে যৌথ জ্বালানি প্রকল্প সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। по добыче энергоносителей, в том числе в Российской Федерации, на Дальнем Востоке. নয়াদিল্লির এই চীন ও রাশিয়া প্রীতিকে ট্রাম্পের সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য দ্বন্দ্ব, দুর্লভ খনিজের বাজার ধরার প্রতিযোগিতা, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর ট্রাম্পের বিরূপ মনোভাব আর মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা, এই সবকিছু ভারতের জন্য ইতিবাচক হতে পারে বলে মত তাদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরা খেলাটা খেলতে চায় বাংলাদেশ দল। ভুটানের চাং মিথিলাং স্টেডিয়ামে শুক্রবার বিকেল 3টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। আগামীকাল আমাদের ইন্ডিয়ার সাথে ম্যাচ,
আমরা যে ভুল ত্রুটিগুলি করেছি, আমরা যে মিস্টেকগুলি করেছি, এই মিস্টেকগুলি যেন না হয় সেগুলি নিয়ে আমরা কাজ করেছি। আজকে আমাদের রিকভারি সেশন ছিল, আমরা আইস বাথ এবং স্ট্রেচিং করেছি এবং ভিডিও অ্যানালাইসিস আমরা করব যে ইন্ডিয়ার সাথে আমরা কিভাবে ম্যাচ খেলবো, কারণ আমরা এখন ফোকাস করতেছি ইন্ডিয়ার সাথে ম্যাচ। অনূর্ধ্ব-23 এএফসি চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের প্রস্তুতি পর্ব হিসেবে বাংলাদেশের যুবরা অবস্থান করছে বাহরাইনে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাহরাইন অনূর্ধ্ব-23 জাতীয় দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 জাতীয় ফুটবল দল। প্রস্তুতি ম্যাচকে ঘিরে নিজেদের ষষ্ঠ অনুশীলন সেশন সম্পন্ন করেছে বাংলাদেশের যুবরা। সেখানে কোচিং স্টাফরা গত ম্যাচের ভুলগুলো নিয়ে বিশেষভাবে কাজ করেছেন। ফুটবলারদের আরও ঝালিয়ে নিতে অনুশীলনের বড় অংশ জুড়ে সেট পিস নিয়ে কাজ করা হয়েছে। ক্যাম্পে সফররত ফুটবলারদের মধ্যে কোনো ইনজুরির শঙ্কা নেই। বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার ম্যাচটি শুরু হবে রাত 9টায়। ক্লোজ ডোর হওয়ায় খেলাটি দেখার কোনো সুযোগ থাকছে না। We are working very hard. The game didn't go the way we wanted last time, but inshallah, next খেলাটা আরো ভালো হবে। আমরা সব tactics আর স্ট্র্যাটেজি সব দেখতেছি কেমনে আমরা প্রথম খেলা থেকে ইমপ্রুভ করতে পারবো। আর ইনশাল্লাহ টুমরো আমরা সব রেডি, আমরা সব হাংরি। আমরা একটা ভালো রেজাল্টে এন্ড করতে চাই ভিয়েতনামের আগে। ট্রেনিংয়ে আমাদের কোচ যারা আছে ওনারা আমাদের সব ভুলগুলো শিখিয়ে দিচ্ছে। খুশির খবর হচ্ছে যে আমাদের সাথে এখন শেখ মুরসালিন একটু সমস্যা ছিল, ইনজুরি ছিল, ও ব্যাক করছে। তো এটার জন্য আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। বাহরাইনের সাথেই দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ, তো আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। বিপিএল এর দুর্নীতি রোধ করতে শুধু নিষেধাজ্ঞা নয়, জেল জরিমানার বিধান রাখার পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আইসিসির নির্দেশনার বাইরে নিজস্ব আইনি ব্যবস্থা রাখার কথা বলেছেন তিনি। সেই সাথে তুলে ধরেছেন বিপিএল এর সীমাবদ্ধতার কারণ। বিস্তারিত আরিফুল ইসলাম প্রতিবেদনে। ক্রিকেট বিশ্বের অন্যান্য দেশগুলোর ফ্র্যাঞ্চাইজিগুলো যেখানে নিজ নিজ দেশের নাম উজ্জ্বল করছে, সেখানে সময়ের সাথে সাথে বিপিএল এর প্রতিশব্দ হয়ে উঠেছে বদনাম। ফিক্সিং অনিয়মের অভিযোগে বিপিএল যেন দুর্নীতির অভয়ারণ্য। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের ভাষ্যমতে আর্থিকভাবে অবহেলিত হওয়ার কারণেই ক্রিকেটাররা ঝুঁকছেন ফিক্সিংয়ে। বিপিএল আমার কাছে মনে হয় বিগত বছরে লাস্ট 2-1 বছরে খুব খারাপ পর্যায়ে চলে গেছি। ব্র্যান্ডিং ভ্যালু আমরা হারিয়ে ফেলেছি, যে জায়গাটা খুবই বড় একটা বদনাম তৈরি হয়েছে। বিশেষ করে গত বছর, তার আগের বছর খুব একটা ক্লিয়ার খেলা হয় না, যেটা খুবই মানুষের কাছে সন্দেহের তালিকায় চলে আসছে। আর্থিকভাবে কিন্তু অনেক লস। আমি কাছে মনে হয় এত বড় একটা ইভেন্ট, এত বড় দামি খেলা, প্লেয়াররা খুবই একদম স্বল্প পরিমাণ, অল্প, যারা বিশেষ করে সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে ফাইন্যান্সিয়ালি তারা খুবই নেগলেক্টেড আমার কাছে মনে হয়, যে লেভেলে খেলা হয়। তো ফলে তারা শর্টকাট পথটা খুঁজে নেয়। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর তথ্য। শতাধিক সন্দেহভাজন ঘটনা আর দেশি বিদেশি মিলিয়ে একাধিক অভিযুক্ত ক্রিকেটারের সংখ্যা প্রকাশিত হয়েছে সেই খবরে। এমন বাঁধভাঙা দুর্নীতির স্রোত সামলাতে এবং প্রতিকার করতে অ্যান্টি করাপশন ইউনিটে পরিবর্তন চান খালেদ মাসুদ পাইলট। আপনার ড্রেসিং রুমে ইজি অবাধ যাতায়াত, হোটেলে অবাধ যাতায়াত, ড্রেসিং রুমে অবাধ যাতায়াত, এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে খুব টাইট করতে হবে, যেন একটা কাক পক্ষী না ঢুকতে পারে। যেগুলো নিয়ম আছে বিদেশি আইসিসিতে যেমন হয় ওয়ার্ল্ড কাপের সময়, ঠিক ওইরকম করতে হবে। আপনি এখনকার যুগে একটু ফাঁক মানে আপনি বেরিয়ে যাবে, তো সেই রকম প্ল্যান করতে হবে এবং তাদেরকে ফ্রিডম দিতে হবে, যেন কেউ ইন্টারফেয়ার করতে না পারে। তাদের রুলসটা যেন তারা একদম 100% ইমপ্লিমেন্ট করতে পারে, কোনো দলীয় কারণে যেন তারা প্রভাবিত না হতে পারে। দেশের সর্বোচ্চ স্তরের টুর্নামেন্টে সীমাবদ্ধতার কথা তুলে ধরার পাশাপাশি স্টেডিয়াম এলাকার আশেপাশের ছাদগুলোতে বেটিং চক্র নির্মূলে প্রশাসনিক ব্যবস্থার পক্ষপাতী পাইলট। আর জড়িত ক্রিকেটার কিংবা সংশ্লিষ্টদের রুখতে শুধু নিষেধাজ্ঞা নয়, জেল জরিমানার বিধানের দিকেও গুরুত্ব দিয়েছেন তিনি। কোনো একটা দূর থেকে ছাদে দিয়ে বাইনোকুলার দিয়ে আপনি খেলা দেখে, আপনি লাইভ খেলা দেখে আপনি ওখান থেকে আপনি কিছু করছেন, সেটা আমার কাছে মনে হয় আইনগত ব্যবস্থা করা উচিত। আইন যারা কাজ করেন, অ্যান্টি কারাপশনের আইসি রুলস আছে। আপনি যদি ম্যাচ পাঠান বা ফিক্সিং স্পট করেন বা যেটাই হোক, আপনি স্পট ফিক্সিং করেন, একটা অ্যান্টি কারাপশনের একটা বিভিন্ন রকম রুলস হচ্ছে যে আপনি এত ম্যাচ খেলতে পারবেন না, এতদিন বহিষ্কার থাকবেন। এটা ছাড়াও আমাদের দেশের আমার কাছে মনে হয় নিজস্ব একটা আইন করা উচিত। ক্রিকেট বোর্ডের ম্যাক্সিমাম পানিশমেন্টে যাওয়া উচিত। শুধুমাত্র 2 বছর আপনি সাসপেন্ড করলেন, 3 বছর সাসপেন্ড করলেন, তা না। এমন যদি ফাইন্ডিংস পান যেটা আমাদের ক্রিকেটকে কলঙ্ক করবে, আপনি হয়তো আইনিভাবে
বা সরকারের পক্ষ থেকে তাদের হয়তো এখন ম্যাক্সিমাম যেন একটা ধরনের আমি মনে করি যে জেল থাকা উচিত বা এরকম থাকা উচিত যে না 5 বছর 6 বছর 7 বছর জেল, বিকজ তুমি আমার এই ডিপার্টমেন্টকে কলাপস করছো। ক্রিকেটের স্বার্থে স্বচ্ছ প্রক্রিয়া আর নিয়মিত অডিট চান খালিদ মাসুদ পাইলট। অবশ্য রাতারাতি অনিয়ম, সিন্ডিকেট কিংবা ফিক্সিং এর মতো ঘটনা দূর করা নিয়ে সন্দিহান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। কিন্তু আমি বলবো রাতারাতি কিন্তু কোনো জিনিস হবে না। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডগলাস লুইসকে ইউভেন্টাস থেকে 1 বছরের জন্য ধারে দলে ফিরিয়েছে ইংলিশ ক্লাব নটিংহাম ফরেস্ট। শর্ত সাপেক্ষে আগামী মৌসুমে এই চুক্তি স্থায়ী হতে পারে। 27 বছর বয়সী লুইস গত বছর অ্যাস্টন ভিলা ছেড়ে 43 মিলিয়ন পাউন্ডে 5 বছরের জন্য ইতালির ক্লাবে যোগ দিয়েছিলেন। ইংলিশ ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 204 ম্যাচ খেলেছেন এই ব্রাজিলিয়ান। 2023-24 মৌসুমে অ্যাস্টন ভিলার জার্সিতে 35 গোল করেন লুইস। এরপরই লন্ডন ছেড়ে ইতালিতে পাড়ি জমান তিনি। এর আগে 2017 সালে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে আসেন ডগলাস লুইস। 2 বছর ধারে জিরোনাতে খেলার পর অ্যাস্টন ভিলায় যোগ দেন এই ব্রাজিলিয়ান। লুইস ব্রাজিলের জার্সিতে 18 ম্যাচ খেলেছেন এবং 2021 সালে টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন। শেষ করছি এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো আরেকবার। জুলাই সনদ পিআর সহ ভিন্ন দাবিতে অনড় জামায়াত, এনসিপি সহ কিছু দল। জনগণের দাবি বোঝার আহ্বান বিএনপির। সবশেষ কথা জনগণ কি চায়, জনগণ ভোট চায়। জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা আমাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মিয়ানমার প্রতিনিধির সাক্ষাৎ। তহবিল নিশ্চিতের আহ্বান ডক্টর ইউনূসের। দায়িত্ব নিয়ে সাদা পাথর এলাকা পরিদর্শন সিলেটের ডিসির। পর্যটন এলাকাটি সিসি ক্যামেরার নজরদারিতে আনার ঘোষণা। নিম্নচাপে সারা দেশে সোমবার পর্যন্ত বৃষ্টির আভাস। বাজারে সরবরাহ কমায় বাড়তি সবজির দাম। 150-তে ঠেকেছে ডিমের ডজন। এবং বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। সচেতন না হলে সামনের দিনে আরও ভীতির শঙ্কা বিশেষজ্ঞদের। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।